আজকে আমি শেয়ার করব খুবই মুখরোচক ও সুস্বাদু এঁচোড়ের রেসিপি। এঁচোড়ের তৈরি এই রেসিপিগুলো খেতে যে কতটা মুখরোচক প্রথম বাইটেই বুঝতে পেরে যাবে। আমার তো দারুণ লেগেছিল, আশা করছি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু এখন গ্যাসের ক্রাইসিস চলছে, তাই আমি কিছুটা এঁচোড়কে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এইরকম একটা ডাল ভাতের কৌটোর মধ্যে কিছুটা জল, লবণ আর হলুদের মধ্যে এই কেটে নেওয়া এঁচোড়ের টুকরোগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যে। তার ফলে আলাদা করে এঁচোড় সিদ্ধ করতে হয়নি, ভাতের সাথে এঁচোড় সিদ্ধ হয়ে গেছিলো। এখন এঁচোড়ের জলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সিদ্ধ এঁচোড়গুলো ঢেলে নিয়েছি। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই এঁচোড়ের টুকরোগুলোকে হাত বা ম্যাশারের সাহায্যে এইভাবে ভেঙে নিতে হবে। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ তেল দিয়ে, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেগুলো একটু নাড়াচাড়া করে যখন হালকা বাদামি কালার চলে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করা আদা আর অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা। এই লঙ্কার পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবে। বাটা আদা থাকলেও দিতে পারো, তবে এইভাবে গ্রেট করে দিলে খেতে বেশি ভালো লাগবে। আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এই ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেওয়া এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে মাঝারি হিটে অনবরত নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ জিরে গুঁড়ো। আজকের এই রেসিপিগুলো আমি নিরামিষ করে তৈরি করেছি, ওই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন দিতে পারো। জিরে গুঁড়ো আর লবণের সাথে এঁচোড়গুলোকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। এইগুলোকে এঁচোড়ের সাথে একটু মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আধ ভাঙা চীনাবাদাম। এখানে চাইলে অল্প একটু কুচানো কিশমিশও দিতে পারো। বাদামগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। পুরটা এখন ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে বেসন। এই বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হিং, আর সাথে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আজ বানাবো এঁচোড়ের পকোড়া বা এঁচোড়ের চপ। আর সুজিটা দেওয়ার কারণে চপের টেস্টগুলো যেমন বেড়ে যাবে, সেই সাথে ওপরের পোর্শনটা অনেক বেশি মুচমুচে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখন অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। জলটা একেবারে অনেকটা দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ অনেকটা জল একেবারে ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমাদের এখানে প্রয়োজন ঘন ব্যাটারের। বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এই ধনেপাতাগুলোকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে দেখো এখানে আমি 3টে মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এই আলুগুলোকেও কিন্তু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, কারণ আলুর মধ্যে কোনো লাম্পস থাকলে হবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ গ্রেট করা আদা, অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, আর সাথে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর সাথে কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে সমস্ত মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ইচ্ছে হলে এই আলুর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কিন্তু দিইনি। আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুটা মাখা আলু হাতের মধ্যে নিয়ে এইভাবে মুঠো করে তারপর আলুর এই বলটাকে হাতের তালুর উপরে রেখে এইভাবে চেপটে দিতে হবে। এখন আগে থেকে এঁচোড়ের পুরটা যে তৈরি করে রেখেছিলাম, এগুলো আলুর ভিতর দিয়ে দিলাম। এখন আলু দিয়ে এই এঁচোড়ের পুরটাকে খুব ভালোভাবে কভার করে দিয়েছি। একটা আলুর বল তৈরি করা হয়ে গেছে, প্লেটের মধ্যে রেখে দিলাম। বাকি বলগুলোকেও একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা দেখো সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, একটা করে বল এই ব্যাটারের মধ্যে কোট করতে হবে আর ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকে ওভেনের মধ্যে একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এইভাবে বলগুলোকে দিয়ে দিতে হবে। আমি প্রথমে 2টো দিয়েছি। যেহেতু এখানে ডিপ ফ্রাই করছি না, তার জন্য হাতায় করে গরম তেলটা এইভাবে ওপর দিয়ে দিলে ওপরের পোর্শনটা শক্ত হয়ে আসবে। ডিপ ফ্রাই করলে কিন্তু এর শেপগুলো একদম বলের মতো গোল গোল আসবে।
যারা তেল খাও না তারা কম তেলে কিভাবে মুচমুচে করে এই পকোড়াগুলো তৈরি করবে আমি ভিডিও শেষে সেটাও দেখিয়ে দেব। এক সাইডটা হয়ে গেলে উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে মুচমুচে করে ভেজে নিতে হবে। এঁচোড়ের এই পকোড়াগুলো খেতে খুব মজার হয়। প্রথম বাইটেই বোঝা যাবে এটা ঠিক কতটা টেস্টি। বন্ধুরা দেখো, এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। পরের ব্যাচেরগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো যে এই পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা এগুলো কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। এঁচোড়ের পকোড়াগুলো তৈরি করার পর কিছুটা এঁচোড়ের পুর আর কিছুটা ব্যাটার রয়ে গেছে। এইগুলোকে কাজে লাগিয়ে আমি এঁচোড়ের চপ তৈরি করব। তার জন্য এঁচোড়ের পুরের মধ্যে কিছুটা দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। পুরের মধ্যে সমস্ত মশলা দেওয়াই আছে, শুধু আলুর জন্য সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এঁচোড়ের পুরের সাথে সিদ্ধ আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি যাতে প্রত্যেকটা চপের আকার একই আকৃতির হয়। এখন এইভাবে গোল গোল করে হাত দিয়ে একটু চেপটে নিয়েছি। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো আকারে দিতে পারো। আমি এইভাবে চপের আকারেই তৈরি করে নিয়েছি। কয়েকটা চপের আকারে তৈরি করেছি আর কয়েকটা গোল গোল বলের আকারে তৈরি করেছি। এই বলগুলো দিয়ে দেখাবো কম তেলে কিভাবে তৈরি করবে এঁচোড়ের পকোড়াগুলো। চপগুলো ভেজে নেবার জন্য প্যানের মধ্যে কিছুটা তেলকে গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এই তৈরি করে নেওয়া পুর একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত চপগুলো গরম তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। যেহেতু এই চপগুলোকেও ডিপ ফ্রাই করছি না, তার জন্য চামচের সাহায্যে একটু ওপর দিয়ে তেলটা দিয়ে দিলে চপের ওপরের পোর্শনগুলো হালকা হালকা শক্ত হয়ে যাবে। নিচের দিকটা যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন উল্টে দিয়েছি সবগুলোকে। এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখেই বুঝতে পারছো দু সাইডটা বেশ সুন্দর সোনালি কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নেব। হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে এঁচোড়ের পকোড়া বা চপগুলো বানিয়ে নিতে পারো। অথবা হালকা ফুলকা টিফিনেও কিন্তু সস দিয়ে এইগুলো খেতে দারুণ লাগে। আবার চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও ভালো লাগে। পকোড়াগুলো একদম কম তেলে তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা আপ্পাম প্যান। এই প্যানের মধ্যে হাফ চা চামচ করে তেল কয়েকটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করলেও কম তেলে হলেও খেতে কিন্তু একই রকম লাগবে, বোঝাই যাবে না যেগুলো সামান্য তেলে তৈরি করা হয়েছে। আর এটা ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। আর লো হিটে ভাজলে প্যানের সমস্ত জায়গায় তাপটা সমানভাবে পড়বে না। তার জন্য প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে সমস্ত পকোড়াগুলোর গায়ে সমানভাবে তাপ পড়ে। বন্ধুরা দেখি বুঝতে পারছো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছে। বন্ধুরা দেখো এই পকোড়াগুলো দেখে কেউ বুঝবে যে এই পকোড়াগুলো এত কম তেলে ভাজা হয়েছে? শুধু দেখে না, খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই পকোড়াগুলো এত কম তেলে ভাজা। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।